সকালে অফিসে বেরোনোর আগে মনোময় বলল, সুদেষ্ণা, কাল তোমাকে ইলিশ মাছ আনতে বলেছিলাম, এনেছো? সুদেষ্ণা উত্তর দিল, হ্যাঁ এনেছি। আজ সর্ষে ইলিশ রান্না করবে। আজ আমি তাড়াতাড়ি অফিস থেকে ফিরব। দুপুরের খাবারও বাড়িতেই খাবো। কথাগুলো মনোময় বলেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। দুপুরবেলা মনোময় অফিস থেকে ফিরে আসার পর চৈতি দেবী ও মনোময় একসঙ্গে খেতে বসেছেন। সুদেষ্ণা দুজনকে খাবার পরিবেশন করে নিজের জন্য খাবার নিয়ে বসল। হঠাৎ চৈতি দেবী কটাক্ষ করে বললেন, বাবু, সুদেষ্ণার ইলিশের পিসটা দেখেছিস? মনোময় তাকিয়ে বলল, হ্যাঁ মা, কি করবে বলো? বাপের বাড়িতে তো আর এত বড় ইলিশের পিস খেতে পেত না, এখানে খেতে দাও। কথাটা বলে মা ও ছেলে মৃদু হেসে উঠলেন। সুদেষ্ণা মাথা নিচু করে খেতে লাগলো, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল একদিন এই সব অপমানের জবাব সে দেবে নিজের কাজের মাধ্যমে। সেদিন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফেরার পথে একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে শুনতে পেল একজন স্বামী তার স্ত্রীকে বলছে, সারাদিন ঘরে বসে আমার টাকায় খেয়ে শুধু খরচ বাড়াও। নিজে দুটো টাকা রোজগার করতে হলে বুঝতে পারতে জীবনের মূল্য। স্ত্রী কান্না করছিল। সুদেষ্ণার মনে হলো যেন নিজের অতীতকেই দেখছে সে। একসময় সেও এমন অপমান সহ্য করেছে। দুদিন পরে আবার সেই মহিলার সঙ্গে দেখা হলো। সুদেষ্ণা নিজেই এগিয়ে গিয়ে বলল, বোন, সেদিন তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কিছু কথা শুনেছিলাম। তোমাকে দেখে আমার নিজের কথা মনে পড়েছিল। যদি নিজের পায়ে দাঁড়াতে চাও তাহলে এখানে একবার এসো, বলে সে একটি কার্ড তার হাতে তুলে দিল। সেই দিন থেকে সুদেষ্ণা শুধু নিজের জন্য নয়, আরও অনেক মহিলার জন্য ভাবতে শুরু করল। যেখানে কোনো অসহায় পরনির্ভর মহিলাকে দেখত, তাকে স্বনির্ভর হওয়ার পথ দেখানোর চেষ্টা করত। এরই মধ্যে একদিন সন্ধ্যায় সুদেষ্ণা মনোময়কে বলল, আগামী পরশু তোমার কি একটু সময় হবে? সম্ভব হলে অফিস থেকে ছুটি নিও। মনোময় অবাক হয়ে বলল, যখন তখন অফিস থেকে ছুটি নেওয়া যায় নাকি? আর ছুটি নেবই বা কেন? আসলে সেদিন আমার একটা প্রোগ্রাম আছে, আমি চাই তুমি আর মা সেখানে যাবে। মনোময় হেসে উঠল, তোমার আবার কি প্রোগ্রাম? ওই তো টেলারিং শেখো। যাই হোক, দেখা যাবে। সুদেষ্ণা আর কিছু বলল না। সে শাশুড়ি চৈতি দেবীকেও একই কথা বলল, এমনকি ননদ টুকু ও জামাইবাবু অমলেশকেও ফোন করে আমন্ত্রণ জানালো। ফোনের ওপার থেকে টুকু হাসতে হাসতে বলল, দর্জির কাজ শিখে আবার কি প্রোগ্রাম করছো শুনি? সুদেষ্ণা শুধু বলল, একটু তোমার সময় নষ্ট হবে ঠিকই, তবুও এসো সেদিন। অবশেষে সেই দিন এলো। সকালে সব কাজ সেরে সুদেষ্ণা বেরিয়ে গেল। ঠিকানা দিয়ে গিয়েছিল। বিকালের দিকে মনোময়, চৈতি দেবী, টুকু ও অমলেশ সেখানে পৌঁছালো। অডিটোরিয়ামে ঢুকেই তারা অবাক হয়ে গেল। বড় মঞ্চ, আলো, দর্শকে ভরা আসন, সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠান। জানতে পারল এটি একটি ফ্যাশন ডিজাইন এবং মডেলিং প্রদর্শনী। মনোময় আরও অবাক হলো যখন দেখল সুদেষ্ণা প্রতিযোগীদের একজন। এক এক করে প্রতিযোগীরা নিজেদের ডিজাইনে তৈরি করা পোশাক প্রদর্শন করছিল। দর্শকদের করতালিতে হল ভরে উঠেছিল। অবশেষে সুদেষ্ণার পালা এলো। নিজের ডিজাইন করা পোশাক পরে সে আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে হাঁটল। সেই মুহূর্তে মনোময় যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। যে মেয়েটিকে সে শুধু কথায় কথায় অপমান করত, আজ সে শত মানুষের সামনে নিজের প্রতিভা তুলে ধরেছে। ফলাফল ঘোষণার সময় প্রথমে সেকেন্ড রানার আপ
এবং তারপর ফার্স্ট রানার আপের নাম ঘোষণা হলো। এরপর বিজয়ীর নাম ঘোষণা করা হলো সুদেষ্ণা সেন। মুহূর্তের মধ্যে করতালিতে ভরে গেল পুরো হল। পুরস্কার গ্রহণের পর মাইক্রোফোন হাতে নিয়ে সুদেষ্ণা বলল, আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি আমার বাবা মা এবং আমার বন্ধু বিদিশার জন্য। ওরা আমার উপর বিশ্বাস রেখেছিল যখন আমি নিজেই নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। সে একটু থেমে বলল, জীবনে অনেক অপমান, অবহেলা আর কষ্ট পেয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি খারাপ সময়ই মানুষকে শক্ত হতে শেখায়। দর্শকের আসনে বসে মনোময় মাথা নিচু করে সবটা শুনছিল। অনুষ্ঠান শেষে সে সুদেষ্ণার কাছে এসে বলল, তুমি তো টেলারিং শিখছো জানতাম, কিন্তু ফ্যাশন ডিজাইন পড়ছো এটা তো কোনোদিন জানতাম না। সুদেষ্ণা শান্তভাবেই বলল, তুমি কি কোনোদিন জানার চেষ্টা করেছিলে? মনোময় চুপ করে রইল। সুদেষ্ণা আবার বলল, মনে আছে নার্সিং কোর্স শেষ হওয়ার আগেই তুমি আমাকে বিয়ে করতে বলেছিলে চাকরি করার দরকার নেই, আমার সব দায়িত্ব তুমি নেবে। তার চোখ জলে ভিজে উঠল। আবারও বলল, হ্যাঁ, তুমি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলে ঠিকই, কিন্তু মানসিক দিক থেকে আমাকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছিলে। মানসিক সুস্থতার দায়িত্ব তুমি নাওনি। বারবার বুঝিয়ে দিয়েছ আমি কোনো কাজ করি না, তোমার উপার্জনের টাকাই শুধু খরচ করি। মনোময়ের মাথা আরও নিচু হয়ে গেল। সুদেষ্ণা বলল, যাই হোক, আজ আর পুরনো কথা বলতে চাই না। আমি নিজের একটি ব্র্যান্ড তৈরি করেছি, এবার সেই ব্যবসাটাকে আরও বড় করব। আর আমার মতো যারা পরনির্ভর মহিলা তাদেরও কাজের সুযোগ করে দেব। পাশে দাঁড়িয়ে থাকা টুকু এগিয়ে এসে বলল, কংগ্রাচুলেশন বৌদি। সুদেষ্ণা হেসে বলল, ভালো লাগছে, তোমার মুখে আজ হাসি দেখছি। অমলেশ বলল, আপনি যে সাহস দেখিয়েছেন তার জন্য সত্যিই একটা স্যালুট প্রাপ্য। এর দুদিন পরে মনোময় একদিন বলল, আমি ভাবছি একজন কাজের লোক রাখি। সুদেষ্ণা মৃদু হেসে বলল, মনে আছে আমি যখন বলেছিলাম একজন সাহায্যকারী রাখার কথা, তখন কত কথা শুনিয়েছিলে আমায়। এখন আমার নিজের উপার্জন আছে, আমি নিজেই একজন হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা করতে পারবো। চৈতি দেবী অবাক হয়ে বললেন, আমার বাড়িতে কাজের লোক? সুদেষ্ণা উত্তর দিল, হ্যাঁ মা, এতদিন আপনাদের সংসার সামলেছি, এখন দুজন সাহায্যকারী থাকবে, আর আমি আমার স্বপ্নকে আরও বড় করব। তারপর মনোময়ের দিকে তাকিয়ে বলল, আরেকটা কথা আছে, এই মাস থেকে আমাকে আর হাত খরচের টাকা দিতে হবে না। মনোময় লজ্জায় মাথা নিচু করে ফেলল। সময়ের সঙ্গে সঙ্গে সুদেষ্ণার ব্র্যান্ড জনপ্রিয় হয়ে উঠল। এক শহর থেকে অন্য শহরে তার নাম ছড়িয়ে পড়তে লাগলো। তার প্রতিষ্ঠানে অনেক মহিলা কাজের সুযোগ পেল। যারা একসময় পরনির্ভর ছিল তারাও ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠল। একদিন সন্ধ্যায় সুদেষ্ণা বাড়ি ফিরতেই মনোময় তার সামনে এসে দাঁড়ালো। হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব বড় ভুল করেছি। তোমার স্বপ্ন ভেঙেছি, তোমাকে অপমান করেছি। আজ বুঝতে পারছি আমি কতটা অন্যায় করেছি। সুদেষ্ণা মৃদু হেসে বলল, জানো, ভালো সময় এলে মানুষ খারাপ স্মৃতিগুলোকে ভুলে যেতে শেখে। আমিও ভুলতে চেষ্টা করছি। কথাটা বললেও সে জানতো অতীতের কষ্ট পুরোপুরি মুছে যায় না কখনো। তবে সেই কষ্টই তাকে আজকের সুদেষ্ণা বানিয়েছে। মনোময়ের সঙ্গে সম্পর্ক আবারও স্বাভাবিক হতে সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। আর সুদেষ্ণা নিজের কাজ, নিজের স্বপ্ন এবং অসংখ্য মহিলার জীবনে আলো জ্বালানোর কাজে ব্যস্ত হয়ে পড়ল। কারণ সে জানত
একজন নারীর স্বনির্ভর হওয়া শুধু তার অধিকার নয়, তার আত্মসম্মানের ভিত্তি। জীবনে যদি কখনো নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ আসে, সেটাকে কখনো হাতছাড়া করা উচিত নয়, কারণ নিজের পরিচয় হারিয়ে ফেললে পরে আফসোস ছাড়া আর কিছুই থাকে না। কলম ও কণ্ঠে বর্ষা। স্বাবলম্বী গল্পটির অন্তিম পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।